নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। প্রত্যেকদিন যে কোনো সাধারণত একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু আজকে এতগুলো বিষয় সামনে এসে গেছে যে কোনো একটা নির্দিষ্ট না, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে আজ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে ইম্পর্টেন্ট বিষয় মিস হয়ে যেতে পারে। এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো যে আমাদের আরেকটি চ্যানেল আছে যার নাম পলিটিক্যাল ডোজ, সেটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ডিজিটাল যোদ্ধারা অলরেডি এই চ্যানেলে রিপোর্ট মারা শুরু করে দিয়েছে। ফলে আপনারা বেশি বেশি করে চ্যানেলে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, যাতে চ্যানেলটা সুস্থভাবে চলতে পারে। এবং পলিটিক্যাল ডোজ সাবস্ক্রাইব করে নিন, কারণ তাতেও আরও অনেকগুলো ভিডিও তাতে আসবে, ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। যেটা প্রথম বিষয়, আপনারা কি জানেন যে কেন রাজ্যে এসআইআর করতে হলো? কারণ ভুয়ো ভোটার, মৃত ভোটারকে তৃণমূল ঢুকিয়ে রেখেছে। কিন্তু আজকে এই এসআইআর করতে গেলে কি কি বিপদ হচ্ছে, কি কি সমস্যা আসছে নির্বাচন কমিশনারের, সেটা কি আপনারা জানেন? নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সমস্যা হলো তারা রাজ্য মেশিনারিকে দিয়েই তাদেরকে কাজ করাতে হবে। এবার একের পর এক বিএলওরা তৃণমূল কংগ্রেসের সদস্য, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে বিএলওদের মধ্যে যারা রাজ্য সরকারের কর্মচারী, তাদের ফেডারেশন আছে, তাদের বহু তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখন বিগত এক দশকের বেশি সময় ধরে, যেহেতু তারা শাসক দলের মধ্যে আছেন, প্রায় 14টা বছর হয়ে গেল, 3বারের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিজেদের লোক ঢুকিয়ে রেখেছেন। যেভাবে সিপিএম 34 বছরের সমস্ত ডিপার্টমেন্টে নিজেদের লোক ঢুকিয়ে রেখেছিল, তৃণমূল কংগ্রেসও তাই সমস্ত ডিপার্টমেন্টে নিজেদের লোক তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে। এবার এই লোকগুলোকে নিয়ে আপনারা কিভাবে এসআইআর করবেন? যদিও কমিশন সমস্যার সমাধান বের করে নিয়েছে, এটা একটা খুশির খবর। তার কারণ কিউআর কোড থাকছে, যে ফর্ম আপনাদের বাড়িতে পৌঁছে যাবে সেই ফর্মে কিউআর কোড থাকবে। এবার কিউআর কোড থাকলে কি সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, সেটা হলো এবার জালিয়াতি করা সম্ভব নয়, কিউআর কোড ম্যাচ করানো সম্ভব নয়, কিউআর কোডগুলি আলাদা হবে। এক ব্যক্তিকে দু জায়গায় ইনক্লুড করা মুশকিল, কারণ এক ব্যক্তি এক সময় দু জায়গায় থাকতে পারবেন না। এবং যখন এসআইআরটা হবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হচ্ছে, এবং রাজ্যের নির্বাচন কমিশনার কে হয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের লোক হননি, যদিও তিনি এ রাজ্যের ক্যাডার ছিলেন, এ রাজ্যে কাজ করেছেন, খাদ্য দপ্তরে কাজ করেছেন, তাকে বসিয়ে রাখা হয়েছিল, তার সঙ্গে অনেক অন্যায় অবিচার হয়েছিল। কিন্তু এবার গোটা বিষয়টা দিল্লির নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হচ্ছে, ফলে এক ব্যক্তি দু জায়গায় নাম রাখা যাবে না, কারণ গোটা ব্যাপারটা হচ্ছে অনলাইনে হওয়ার ফলে এক ব্যক্তি যেমন দু জায়গায় থাকতে পারবেন না, ঠিক তেমন মৃত ভোটাররা আর নতুন করে ভোটার হতে পারবেন না, প্রত্যেকের নাম বাদ যাবে। আজকে থেকে এই ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে। ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা ছিল সেটাকে ফ্রিজ করে দিয়েছে, অর্থাৎ এই ভোটার তালিকার আর কোনো মূল্য রইল না, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছটপটানি শুরু হয়ে গেছে। এবং ছটপটানি শুরু হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নানান রকমের বিবৃতি দেওয়া শুরু করেছে। এখন তারা বলতে পারছেন না, কিছুদিন আগে পর্যন্ত তারা বলছিলেন নির্বাচন কমিশন তার অফিস তারা ঘেরাও করবেন যদি একজনও মানুষের নাম বাদ যায়। এখন তারা পিছু হটেছেন, প্রায় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসে। তারা বুঝতে পেরেছে যে রক্ষার জায়গাটা ক্রমশ সংকুচিত হচ্ছে, বাঁচার জায়গাগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে, সে সমস্ত বিষয়গুলো বলবো। কিন্তু এখন তৃণমূল কংগ্রেস যেটা করেছে সেটা হচ্ছে যে তারা দিল্লিতে একটা নতুন করে ঘেরাওয়ের পরিকল্পনা নিচ্ছে। দিল্লিতে মেগা নাটক হবে, মেগা সিরিয়ালের মেগা নাটক, ভোটের আগে ভোটের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এই ধরনের নাটক করেই থাকেন। আপনাদের মনে থাকবে এর আগে দিল্লিতে ঘেরাও করতে গিয়ে নিজেরাই ঘেরাও হয়ে গিয়েছিলেন এই তৃণমূল কংগ্রেসের সাংসদরা, পুলিশ তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল। দিল্লিতে গিয়ে এরা কাগুজে বাঘ হয়ে যায়, সেখানে এরা কিছু করতে পারে না, কিন্তু তা সত্ত্বেও বাংলার জনগণকে দেখাতে হবে। নতুন করে একটা গল্প ফাঁদা হচ্ছে যে যদি দিল্লি অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া পাওনা গন্ডা যদি ক্লিয়ার না করে, তাহলে তারা দিল্লিতে গিয়ে ঘেরাও করবেন। তাতে হবেটা কি? লবডঙ্কা ভোটের আগে দেখাবেন, দেখো জনগণ বাংলার, আমরা তোমার জন্য কতটা ভাবিত, তোমাদের জন্য দেখো আমরা কতটা
করছি, দিল্লিতে গিয়ে পুলিশ আমাদের তুলে নিয়ে যাচ্ছে, তবু দিল্লির সরকার দেখো তোমাদের টাকা দিচ্ছে না। কিন্তু তারা যেটা বলছে না যে আমরা চুরি করেছি তার জন্য দিল্লি টাকা আটকে রেখেছে, তারা এটা বলছে না যে আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারিনি, কোট অ্যান্ড কোট বলছি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারিনি, অর্থাৎ যে টাকা খরচ করেছি তার হিসেব নিকেশ, কোথায় খরচ করেছি সঠিকভাবে তার হিসেব নিকেশ দিতে পারিনি। ক্যাগ রিপোর্টে অসঙ্গতি আছে, এটা নিয়েও আমরা পরে ভিডিও বানাবো, কারণ ক্যাগ রিপোর্ট পড়তে হয়, অনেকটা সময় লাগে। ক্যাগ রিপোর্টে অসঙ্গতি আছে, সে কথা তারা বলবেন যে আমি চুরি করেছি তাই আমার টাকাটা আটকে রাখা হয়েছে। তারা কি বলছে? টাকা দিচ্ছে না। আরে টাকা দেবে না, আমি ধরে নিলাম তোমাদের টাকা দেওয়া হচ্ছে না, তাহলে তোমরা নিজেরা টাকা দিচ্ছ না কেন? তৃণমূল কংগ্রেস তার সুপ্রিমো নিজে বলেছিলেন দিল্লি যদি টাকা না দেয় আমি আমাদের টাকা থেকে, রাজ্যের টাকা থেকে বাড়ি করবো। কেন করতে পারছেন না? এই যে বাংলার বাড়ি দিয়ে নাম দিয়ে যে গাল ভরা গল্প দিয়েছিলেন, সেই বাড়িগুলোর আজকে কি অবস্থা? বহু জায়গায় আমি নিজে ঘুরে এসে দেখেছি যে 1 বছর, দেড় বছর, 2 বছর সময় হয়ে গেছে, এখনো বাড়িগুলো তৈরি হয়নি। মানুষগুলো ভাড়া বাড়িতে থাকছে, নিজের বাড়ি ছেড়ে নিজ ভূমে পরবাসী হয়ে থাকছে। বাড়ির আশেপাশে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মধ্যে ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। কেন? এই শাসক দলের জন্য তো। তাদের কুড়ে ঘর ছিল, এখন কুড়ে ঘরটাও নেই, একটা আধখাঁচা বাড়ি তৈরি হয়ে পড়ে আছে, এই শুধুমাত্র এই শাসক দলের জন্য। আবার তারা দিল্লিতে গিয়ে সেই নাটক করবে। আমি দিল্লি পুলিশকে বলবো যে এদেরকে আবার একই রকম যেন ট্রিটমেন্ট দেওয়া হয়। নাটক করতে যাবে এরা দিল্লিতে, ভোটের আগে গালভরা গল্প দেবে। 15টা বছর হয়ে গেছে, কি করেছে রাজ্যের জন্য এরা? রাস্তাঘাটের অবস্থা দেখেছেন? লাইটগুলোর অবস্থা দেখেছেন? সরকারের যে বেসিক ফেসিলিটি আমাদের দেওয়ার কথা, এই সরকার কি দিতে পারছে? আমরা যখন একটা গাড়ি কিনি, যাদের আমাদের গাড়ি আছে, আমরা যখন গাড়ি কিনি সেই সময় রোড ট্যাক্স দিয়ে দিতে হয়। তারপরে কি আমরা ভালো রাস্তা পাচ্ছি? পাচ্ছি না তো। কেন? এই প্রশ্নটা আমরা করব না? আমরা একটা চিপসের প্যাকেট খেলেও, যা খুশি খেলেও, একটা পেন কিনলেও আমাদের জিএসটি দিতে হয়। সেই জিএসটিতে যেমন কেন্দ্রের ভাগ থাকে সিজিএসটি, সেরকম এসজিএসটি রাজ্য সরকার পায়। সেই টাকা থেকে তারা কেন উন্নয়ন করছে না? গালভরা গল্প শুধু হোটেলে, আর বড় বড় কথা। এমন পরিস্থিতি হবে না ভোটের পরে, দেখবেন তৃণমূল দলটা 3 টুকরো হয়ে যাবে। গালভরা গল্প নয়। কেন জানেন? এখন ভোট আসার আগেই দেখছেন তৃণমূলের বহু নেতা বেশুরু হয়ে গেছে, বহু নেতা বিজেপিতে লাইন দিয়ে আছে। একজনের নাম আপনাদেরকে বলছি, হুমায়ুন কবির। তাকে বিজেপি নিতে চাইছে না, বিজেপির কাছে তিনি দরবার করে বসে আছেন, কিন্তু বিজেপি নেবে না। তিনি ওই যে ভাগীরথীতে ভাসিয়ে দেবো বলেছিলেন, বিজেপি তাকে একবার নিয়েছিল, সুযোগ দিয়েছিল, কিন্তু তারপরেও এ হচ্ছে শুধুমাত্র নিজের সুবিধাটা দেখে, একেবারে সুবিধাবাদী নেতা। এখন সেখানে ওর এলাকার একটা নেতা আছে ডেভিড বলে, সেই ডেভিডের সঙ্গে ওর বনিবনা হচ্ছে না, তার জন্য এখন বেসুরো গাইছে, কংগ্রেসে যাওয়ার চেষ্টা করছে। ইন্দ্রনীল সেন চন্দননগরে যতগুলো পোস্টার লাগিয়েছেন, তৃণমূলের একেবারে চুনোপুটি নেতা থেকে বড় মাপের নেতা, মানে সাংসদ হোক, বিধায়ক হোক থেকে শুরু করে একেবারে কাউন্সিলর, এমনকি কাউন্সিলরের চামচা ও এলাকার ওয়ার্ড সভাপতি, তাদের কোনো ব্যানার দিতে গেলে দুজনের ছবিটা হচ্ছে ম্যান্ডেটরি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো এবং দলের সেনাপতি। মাঝে মধ্যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক গল্প হয় যখন, তখন আবার অভিষেকের ছবি সরে যায়, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতার ছবি। কিন্তু ইন্দ্রনীল সেন একটা চন্দননগরে পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুঁজে পাবেন না। কিন্তু এতদিন রাজনীতি করেছেন তো তিনি অনেকটা পোড় খাওয়া নেতার মতন আচরণ করছেন। সব ব্যানারের রং নীল সাদা, ত্রিফলা আলোর ছবি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। ত্রিফলার ছবি আছে, আলোর ছবি আছে, ইন্দ্রনীল সেনের ছবি আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, অভিষেকের ছবি নেই। বোঝাই যাচ্ছে বাবুল সুপ্রিয়র সঙ্গে যে ইন্দ্রনীল সেনের যে একটা ঠান্ডা লড়াই চলছে, সেই ঠান্ডা লড়াইয়ের ফলে এখন ইন্দ্রনীল সেন এই দলটাকে ছাড়তে চাইছেন। ইন্দ্রনীল সেন এই ব্যানার পোস্টার দিয়ে বিজেপিকে একটা ইঙ্গিত দিয়েছেন যে বাবুল চলে গেছে, ইন্দ্রনীলকে নিয়ে নাও, আমিও তো গায়ক, আমিও তো ভালোই গান টান গাই, আমারও তো বাজার দর ভালো। আর সরকার যদি বদলে যায় তাহলে আমাকেও মন্ত্রী টন্ত্রী করে দিও, না হলে তো তৃণমূল কংগ্রেসের দরজা তো খোলাই আছে। তৃণমূল কংগ্রেস তো একেবারে খোলা দরজা, যে যেতে চাও সবাই ঢুকে যাও, চোর জোচ্চোর, ভালো খারাপ মন্দ, ডাকাত, আসামি, জেল খাটা আসামি, বেলে থাকা আসামি, কোনো এদের বাদ বিচার নেই, সবাইকে নিয়ে নেবে। এবং রাজন্না হালদার ঘরের রং গেরুয়া করে ফেলেছে, বিজেপিতে আসার জন্য মরিয়া। সজল ঘোষকে ধরেছে, চেষ্টা করেছে, কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি সহ বিজেপির একটা বড় অংশ
রাজন্যাকে নেওয়ার বিষয়ে আগ্রহী নয়, কারণ রাজন্যা ওই মাপের নেত্রী নয়। রাজন্যা ভালো বলে, এটা ঠিক, রাজন্যার ফেস ভ্যালু আছে, কিন্তু এই মুহূর্তে তৃণমূল থেকে বিজেপি নাম করা কাউকে কেন জানি নিতে চাইছে না। কর্মী নেবে, ভোটার নেবে, কিন্তু যাদের নাম ডাক হয়ে গেছে এমন কাউকে বিজেপির আর দরকার হচ্ছে না। বিজেপিতে এখন নিজেরাই এত নেতা যে কে কার চেয়ার ধরে আর কে কার চেয়ার আটকায়, এই নিয়ে এত মারামারি বিজেপিতে। নতুন নেতা নিয়ে বিজেপি আর করবেটা কি? কিন্তু বিজেপি যেটা করার আছে, নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বলুক যে এই লোকের দুই জায়গায় নাম রয়েছে। প্রশান্ত কিশোরের নাম তো আপনারা শুনেছেন, PK প্রশান্ত কিশোর। আপনি জানেন প্রশান্ত কিশোর বিহারেরও ভোটার, বাংলারও ভোটার। এরকম লক্ষ লক্ষ ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস এই রাজ্যের ভোটার তালিকায় ঢুকিয়ে রেখেছে, যেটা আজকে থেকে ফ্রিজ হয়ে গেল। এই প্রশান্ত কিশোর, আমি দেখছিলাম 2 জায়গার ভোটার। প্রশান্ত কিশোর 121 কালীঘাট রোড এখানকার ভোটার, আর ভোট গ্রহণ কেন্দ্র রানীশঙ্করী রোডে সেন্ট অ্যালেন্স স্কুল। প্রশান্ত কিশোরও নাকি পশ্চিমবাংলার ভোটার, ভাবতে পারেন। আবার উনি আবার বিহারেরও ভোটার। উনি বিহারের সাসারামের মধ্য বিদ্যালয় কৌনার এলাকা, সেখানকারও ভোটার। বিহারের সাসারামেরও ভোটার, আবার দক্ষিণ কলকাতার ভোটার। এই কালীঘাট রোড 121 কালীঘাট রোড তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসও কারো বাড়ি, জানেন তো? এরকম লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় পার্টি অফিস আছে, এবং লক্ষ লক্ষ পার্টি অফিসের নাম করে লক্ষ লক্ষ ভোটার ঢোকানো আছে। ডাবল এন্ট্রি ভোটার। এই প্রশান্ত কিশোর তো ডাবল এন্ট্রি ভোটার, বিহারেও ভোটার, এখানেও ভোটার। আবার পশ্চিমবঙ্গেও বহু জঙ্গির নাম ভোটার তালিকায়, আবার ডুয়াল এন্ট্রি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলাদেশ থেকে যেভাবে আনসোশ্যাল এলিমেন্ট ঢোকানো হয়েছে, যারা সমাজের ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন, এরকম মানুষ ভুরি ভুরি এ রাজ্যে ঢুকিয়ে দিয়েছে। এই শাসক দলের আমলে ঢুকে গেছে তারা। আমি একটা হিসেব দেখছিলাম, জানেন, পশ্চিমবঙ্গে পপুলেশন গ্রোথ 31% আর ভোটার গ্রোথ হয়েছে 66%। মানে পপুলেশন গ্রোথের থেকে 2 গুণ বেশি হচ্ছে ভোটারের গ্রোথ সারা ভারতবর্ষের হিসেবে। মানে মানুষ যদি 2টো জন্মায় তাহলে 4 জন ভোটার হয়ে যাচ্ছে। তো ইলেকশন কমিশন এটা তো বুঝতে পারছে কি হয়েছে, তার জন্য ইলেকশন কমিশন একেবারে ক্লিনজিং অপারেশন শুরু করেছে। কারণ 2 গুণ ভোটার ঢুকে আছে। 2002-এ কত ভোটার ছিল পশ্চিমবঙ্গে? 2002-এ পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল 4,96,00,000। সেই সময় বাদ গেছিল কত? 28 লক্ষ। 4 কোটিতে 28 লক্ষ বাদ গেছিল। আর আজ 2025-এ 7,66,24,000 ভোটার রয়েছে। অঙ্ক বলছে পপুলেশন গ্রোথ হিসেবে ভোটার সংখ্যা হওয়া উচিত ছিল 6,57,00,000 বেশি, অর্থাৎ 1,10,00,000 বেশি নাম এক্সট্রা রয়েছে, যেই নামগুলো বাদ যাবেই যাবেই যাবেই, এটা বাদ দিতেই হবে। বিহারে যেটা, বিহার থেকে তো নেপালের বর্ডার আছে, তো ওখানে অনুপ্রবেশের সমস্যাটা নেই। অনুপ্রবেশের সমস্যা কোথায় থাকতে পারে? অনুপ্রবেশের সমস্যা যেটা বাংলাদেশের আশেপাশের যে রাজ্যগুলো আছে সেখানে থাকতে পারে। পাকিস্তানের আশেপাশের রাজ্য একটু কম, তার কারণ হচ্ছে পাকিস্তান থেকে এত কড়াকড়ি ওখানে, যে ওখান থেকে খুব অল্প লোক ঢুকে আসে। ঢোকে না আমি বলছি না, ঢোকে, কিন্তু সংখ্যাটা নেহাত কম। 12টা রাজ্যে SIR হবে, পশ্চিমবঙ্গ তার অন্যতম। পশ্চিমবঙ্গ SIR এর হচ্ছে পাখির চোখ। অর্জুন যেভাবে লক্ষ্যভেদ করেছিল মাছের একদম চোখের দিকে তাকিয়ে, বুলসাই হিট করেছিল, ঠিক সেরকমই SIR এর পাখির চোখ হচ্ছে পশ্চিমবঙ্গ। যত আলোচনা পশ্চিমবঙ্গকে নিয়ে। আর পশ্চিমবঙ্গে SIR, এই আপনাদেরকে বলছিলাম না, এক একটা বিধানসভা কেন্দ্রে 50,000 40,000 করে আবেদন, নতুন আবেদন জমা পড়েছে, যেগুলো সন্দেহজনক আবেদন। এগুলোর উপরে কিন্তু নজর রয়েছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন এইগুলো সমস্তটা খতিয়ে দেখছে, যার জন্য QR কোড চালু করেছে। দেখুন, 1 নেশন 1 ইলেকশন আজ না কাল হোক, এটা বিজেপির এজেন্ডায় আছে। আর এই মুহূর্তে বিজেপি চলে যাচ্ছে না, চলে যাওয়ার কোনো ইঙ্গিতও নেই। বিজেপি থাকলে 1 নেশন 1 ইলেকশন হবে, কিন্তু 1 নেশন 1 ইলেকশন করার যে রাস্তাটা, ওটা অনেক কিছুর উপর দিয়ে যাচ্ছে। 1 নেশন 1 ইলেকশন করার আগে SIR হবে, SIR এর মাধ্যমে ভোটার তালিকা পরিষ্কার করা হবে। ভোটার তালিকা পরিষ্কার করার পর, এই যে ভোটার তালিকায় না একটা নতুন ভাবনা নিয়েছে, এই যে আবেদন কেন্দ্র, তাতে কিন্তু QR কোড থাকছে। এই QR কোডের ফলে কি হবে, আপনাদের কিন্তু চিহ্নিত হয়ে গেলেন আপনারা, একেবারে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি তৈরি হবে। এবং আগামী দিনে কিন্তু বায়োমেট্রিক
ভোটার কার্ডের দিকে কিন্তু ব্যাপারটা এগোচ্ছে। তখন বায়োমেট্রিক ছাড়া ভোট হবে না, এবং ভারতবর্ষের ভোটগুলোতে আপনি যে কোনো জায়গা থেকে বসে যাতে ভোট দিতে পারেন সেই পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র সরকার, সেই পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন, যাতে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন আপনি আপনার ভোটটা দেবেন। আপনি সঠিক নাগরিক, আপনি দেশের নাগরিক, রাজ্যের নাগরিক। আপনি ধরুন লোকসভা ভোট হচ্ছে, লোকসভা ভোটে আপনি বিহারের ভোটার, কিন্তু আপনি এখন এই মুহূর্তে কাজের জন্য ব্যাঙ্গালোরে রয়েছেন, আপনি কি ভোট দেবেন না? আপনাকে ভোট দেওয়ার জন্য আবার আসতে হবে? নির্বাচন কমিশন এসব চাইছে না। নির্বাচন কমিশন চাইছে যে আপনি যেহেতু ভারতের ভোটার, লোকসভা ভোট হচ্ছে, আপনি ব্যাঙ্গালোরে আছেন কিন্তু বিহারে, আপনাকে বিহারে যেতে হবে না, আপনি ওখান থেকেই যাতে ভোট দিয়ে দিতে পারেন সেই ব্যবস্থাটা করা হচ্ছে। কিন্তু আপনার ভোটটা অনলাইনের মাধ্যমে যাতে নেওয়া যায়, অনলাইনে ভোট দিতে যেতে পারেন, সেই দিকে এগোনোর জন্যই এই সমস্ত প্রক্রিয়াটা করা হচ্ছে। এবার 24শে জুন এই প্রক্রিয়াটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন, একেবারে 24শে জুন যখন বলা হলো এসআইআর হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলেন। বিরোধিতা করার পর তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বাঘা বাঘা আইনজীবী সুপ্রিম কোর্টে পাঠালেন, কোটি কোটি টাকা খরচ করলেন, কিন্তু কোটি কোটি টাকা খরচ করেও তিনি কাজের কাজ কিচ্ছু লবডঙ্কাটি করতে পারলেন। তার কারণ কি জানেন? কারণ ইলেকশন কমিশনের সেই ক্ষমতা আছে, ইলেকশন কমিশনের হাতে পাওয়ার আছে, যে পাওয়ারটাকে তারা ইউটিলাইজ করে এই এসআইআরটা করছে। এটা হচ্ছে একেবারে সংবিধান প্রদত্ত ক্ষমতা, এখানে গাইডলাইন বেঁধেছে দেওয়া ছাড়া সুপ্রিম কোর্টের আর করণীয় কিছু নেই, আর গোটা ব্যাপারটা আইন মেনেই হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আটকানোর জন্য কি করেছেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় মোট 527 জন আধিকারিকের ট্রান্সফার করে দিয়েছেন। তার মধ্যে 70 জন আইএস রয়েছেন, 457 জন ডাব্লিউবিসিএস রয়েছেন, মানে এসডিও পর্যায়ের লোকেরা আছেন এখানে, 15 জন এসডিও আছেন, 10 জন ওএসডি আছেন, 22 জন এডিএম অতিরিক্ত জেলা শাসক আছেন, 14 জন জেলা শাসক ডিএম আছেন। আচ্ছা, এখানে আমার প্রশ্ন যে শুধুমাত্র ডাব্লিউবিসিএস আইএস ট্রান্সফার করলেন কেন? আইপিএস ট্রান্সফার করলেন না কেন? কখনো এই প্রশ্নটা আপনারা ভেবে দেখেছেন কেন তিনি করেননি? তার কারণ হচ্ছে এই ইলেকশন প্রসেসের সঙ্গে, এই এসআইআর প্রসেসের সঙ্গে পুলিশের কিন্তু সরাসরি কোনো যোগাযোগ নেই, তাই খাপের পুলিশকে খাপের জায়গায় তিনি রেখে দিয়েছেন। কিন্তু সরিয়েছেন কাদের? সরিয়েছেন হচ্ছে এই সমস্ত আইএস ডাব্লিউবিসিএসদের, যারা সরাসরিভাবে জড়িত হচ্ছেন এই ভোটিং প্রক্রিয়ার সঙ্গে। কারণ তিনি ঘেঁটে দিতে চাইছেন গোটা প্রক্রিয়াটাকে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘেঁটে দিতে চাইছেন। আজকে ট্রান্সফার নোটিশ জারি হলো, এবার তারা ট্রান্সফার হবেন। ঘটিবাটি সরিয়ে তিনি নতুন এলাকায় যেখানে পোস্টিং হয়েছেন সেখানে তাদেরকে পৌঁছতে অনেকদিন সময় লাগবে, অনেকটা ডিলে হয়ে যাবে। ডিলে ট্যাকটিক্স করছেন, কিন্তু এটা করে কি তিনি আটকাতে পারবেন? এই এসআইআর যখন থেকে চালু হয়ে যাবে, ইলেকশন কমিশন যখন নিজের হাতে সব ব্যাপারটা নিয়ে নেবে, এরপর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ট্রান্সফার করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্রান্সফারটা করেছেন, এই ট্রান্সফারটা হচ্ছে শেষ ট্রান্সফার। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছিলেন যে এ রাজ্যে এসআইআর অত সহজে হবে না। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে কি কারণে এত সহজে এ রাজ্যে এসআইআর হবে না, অর্থাৎ একটা দ্বন্দ্ব হবে। কিন্তু সেই দ্বন্দ্বের জন্য ইলেকশন কমিশনও রেডি আছে। ডিলে করবেন, ক্ষতি টাকার। যেদিন কাগজ আলটিমেটলি তৈরি হবে, অর্থাৎ যেদিন আলটিমেটলি ভোটার তালিকা তৈরি হবে, তারপরে এই রাজ্যে নির্বাচন হবে। ডিলে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, লস হবে। ইলেকশন কমিশনের ক্ষেত্রে কোনো লস নেই। শুধুমাত্র যে ব্যাপারটা হচ্ছে এইআরও লেভেল অব্দি টিএমসির পেনিট্রেশন রয়েছে, পুলিশ লেভেলে আছে, কিন্তু ইলেকশন ফেজের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে এইআরও লেভেল ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব বেশি সুবিধা করতে পারবেন না। নির্বাচন কমিশন যদি দেখে বেগরবাই করছে, আপনাদের মনে থাকবে বিহারে কত সংখ্যক বিএলওরা গ্রেপ্তার হয়েছেন, চাকরি নিয়ে টানাটানি হচ্ছে। ফলে একটা চলতি ভাষায় কথাটা বলি, নির্বাচন কমিশনের সঙ্গে বেশি চুলকোতে গেলে চুলকুনিটা যারা চুলকোতে যাবেন তাদের হবে, তারাই সমস্যায় পড়বেন। খারাপ ভাষায় কথাটা বলতে হলো, তার কারণ এ রাজ্যে ভালো ভাষায় কিছু হচ্ছে না। আপনারা দেখবেন নির্বাচন কমিশনও যখন পুরোপুরি ক্ষমতা হাতে নিয়ে নেবে, তারপর দেখবেন তারাও কিন্তু কঠিন কঠিন পদক্ষেপ নেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন ক্যাসেট বাজিয়ে যাবেন, বিভিন্ন জায়গায় সভা করবেন, জনসভা করবেন, মিছিল মিটিং করবেন, আর বকবক করে যাবেন, দেখো এই হয়ে গেছে, দেখো এই করছে, দেখো বিজেপি এই করছে, দেখো ইলেকশন কমিশন অমুক করছে তমুক করছে, এটা তিনি বলবেন। এর জন্য আপনারা একেবারে প্রস্তুত হন, এটা কিন্তু হবেই। কারণ যত বেশি বেগরবাই করবে, নির্বাচন কমিশন এখনো হাতে নেয়নি ব্যাপারটা এখনো হাতে নেই। জাস্ট ওয়ার্ম আপ ম্যাচ চলছে ইলেকশন কমিশনের।
বিহারের ভোটটা শেষ হবে, তারপর দেখবেন এই ওয়ার্ম আপ ম্যাচটা একেবারে ফাইনাল ম্যাচে পরিণত হবে। প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর অবধি হচ্ছে, মানে যেটা দিল্লি থেকে কাগজটা ছাপিয়ে আসবে যার মধ্যে কিউআর কোড থাকবে। এ রাজ্যে কিউআর যদি ছাপাতে দেয় তাহলে কিউআর কোড এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর বাড়ি বাড়ি যাবে বিএলওরা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। বিএলওদের সহযোগিতা বা তাদের পাশে থাকতে পারেন বিএলএরা বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিএলএ তারা। এরপর পাবলিকেশন অফ ড্রাফট এনরোলমেন্ট, অর্থাৎ 4 ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে কারা ভোটার না। এই ড্রাফট 9 ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে, যদি না বেগরবাই করে। মানে এটা নির্বাচন কমিশন ভেবেছে যে সুস্থভাবে হলে এত তারিখের মধ্যে হবে। এবার রাজনৈতিক দলগুলো বেগরবাই করলে সেটা আলাদা ব্যাপার, বিশেষ করে শাসক দলের কথা বলা হচ্ছে, সব থেকে বেশি তো তাদেরই বিভিন্ন জায়গায় আপত্তি। বিজেপির আপত্তি শুধু হচ্ছে এই যে বিএলওরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যারা যুক্ত তাদেরকে যাতে না রাখা হয়, কারণ তাতে স্বচ্ছতা থাকবে না। যারা তৃণমূল কংগ্রেস করে তারা তো সুস্থ লোকের নাম বাদ দিয়ে দিলে করার কি থাকবে, দিতেই পারে, যার নুন খাবে তাদের গুণ তো গাইতেই হবে। এরপর ক্লেমস অ্যান্ড অবজেকশনস, ধরুন আপনি সঠিক ভোটার, কোনো রাজনৈতিক দল দুষ্টুমি করে আপনার নামটা বাদ দিয়ে দিল, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ক্লেম যে আমি সঠিক ভোটার এবং অবজেকশন জানানোর তারিখ হচ্ছে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি। এবং অবজেকশনও ধরুন মরা ভোটার বাদ দেয়নি, ধরুন একজন মারা গেছেন বেঁচে নেই, কিন্তু ওই বাড়িটা আবার তৃণমূল কংগ্রেসের বাড়ি, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বাবা মা মারা গেছে, তার সত্ত্বেও তাদের নাম রেখে দেওয়ার জন্য ধরুন যে কার্ডগুলো বাবা মায়ের কার্ডগুলো দিয়ে দিল, আবার সেই নামটা উঠে গেল, অথচ অবজেকশন হচ্ছে বিএলএদের রাজনৈতিক দলের যারা এজেন্ট আছেন, বুথ লেভেল এজেন্ট, তাদের অবজেকশন, তারা 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি 2026-এর মধ্যে সেই অবজেকশনটা দিতে পারবেন। এরপর নোটিশ ফেজ, হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি। এই যে অবজেকশন যেটা জানানো হচ্ছে, ক্লেম যেটা করা হচ্ছে, তার হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন হবে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারির মধ্যে। পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল এবং ফাইনাল এসআইআর হওয়ার পর ফাইনাল যে তালিকা, সেই তালিকা তৈরি 7ই ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। তারপরেই শাসক দলের বিদায় ঘণ্টা বেজে যাবে এবং যারা রাজনৈতিক দল শাসক দল করেন তারা অনেক জায়গায় শুনছি নাকি বাড়ি টাড়ি করে রেখেছেন, অনেক জায়গায় ফ্ল্যাট কিনে রেখেছেন, অন্য রাজ্যে অন্য এলাকায়, পশ্চিমবঙ্গের মধ্যেই যে এলাকায় তাদের চেনে না এরকম জায়গায় তারা জমি বাড়ি কিনে রেখেছেন। তো সেগুলো একটু পরিষ্কার তারা করে রাখবেন শুনতে পাচ্ছি। আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের সেকেন্ড যে চ্যানেলটা রয়েছে পলিটিক্যাল ডোজ, ওটাকেও সাবস্ক্রাইব করে নিন, যাতে ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান, এই চ্যানেল এবং ওই চ্যানেল, দুটো চ্যানেলেরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে।